বাইরে গেলে আমার মৃত্যু খাওয়া নাই। ও চাইলে সহ্য করতে পারবে না। আর একটা কথা, তুমি আমার বোনটাকে দেখো, ওর আমার বোনটাকে বাঁচতে দেবে না। তুমি আমার শেষ ভরসা। রাজু, রাজু, রাজু। এক তীব্র ঝগড়া আর সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে শুরু হয় এই গল্প। এক প্রেমিক তার প্রেমিকাকে চরম নিষ্ঠুরতায় ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আরে তুই কি ছাড়বি আমাকে? আমি তোকে ছেড়ে দিলাম, তোর মতো মেয়ে আমার দরকার নেই। মেয়েটি বুকফাটা হাহাকার নিয়ে প্রশ্ন করে, তাহলে কেন এসছিলে আমার জীবনে? ছেলেটি তাচ্ছিল্য করে জবাব দেয়, শোন, আমি তোকে প্রপোজ করতে চাইনি, তুই এসছিস আমাকে প্রপোজ করতে। মনে আছে তো রিয়াকে কতবার লাভলি পার্টি দিয়েছিলি? তোকে ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। নিজের প্রেমিকের এই আসল রূপ দেখে মেয়েটি কেঁদে ফেলে বলে, আমি যদি আগে জানতাম না তুই এরকম চরিত্রহীন ছেলে, তাহলে জীবনে তোকে ভালোবাসতাম না। ছেলেটি রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, মুখ সামলে কথা বল। কোন বান্ধবীর সঙ্গে কথা বললে কি চরিত্রহীন হয় নাকি? মেয়েটি দৃঢ় কণ্ঠে জবাব দেয়, রীতা বান্ধবী নাকে, সেটা আমি খুব ভালো করে জানি। ছেলেটি বিরক্ত হয়ে বলে, এত কিছু যখন বুঝে গেছিস, তখন আবার ফোন করছিস কেন? মেয়েটি উপহাস করে বলে, কেনে? সঠিক কথা বলছি বলে গায়ে ফুসকা পড়ছে নাকি? ছেলেটি শেষ ওয়ার্নিং দিয়ে বলে, তোর ফোন কাটবি কি কাটবি নি? মেয়েটি জেদ ধরে বলে, না, কাটব না। ছেলেটি রাগ সামলাতে না পেরে ফোনটি কেটে দেয়। ঠিক তখনই রাস্তার এক অন্ধকার মোড়ে এক পথচারী রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। এক যুবক সেখানে ছুটে এসে আর্তনাদ করে ওঠে, আহ, কে আপনি? আর আপনার এই অবস্থা কি করে হইল? কথা বলেন, কথা বলেন। কেউ কি আছেন? কেউ আছেন? হেল্প, হেল্প। আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাব। ভাই, আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিছু হতে দেব না। রক্তাক্ত লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সবুজের হাত চেপে ধরে ক্ষীণ কণ্ঠে বলে, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচব না। না, আপনার কিচ্ছু হবে না, আগে আমার কথা শুন। আমার বোন, আমার বোন। যুবকটি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার বোনের? আর আপনার এই অবস্থায় বা কি করে হলো? কিন্তু লোকটি আর কোনো উত্তর দিতে পারে না। কাহিনী এবার এক দরিদ্র ও সৎ ড্রাইভার রাজুর সংসারে এসে থমকে দাঁড়ায়। রাজুর অন্ধ বোন রূপা পরম যত্নে তার ভাইয়ের জন্য খাবার নিয়ে এসে বলে, ভাই খেয়ে নাও। রাজু পরম আদরে বোনকে বলে, আরে তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? আমি নিজেই তো খুলে খাইতে পারতাম। কি ব্যাপার, হাতে কি হয়েছে? রূপা হাতটি লুকিয়ে বলে, ও কিছু না ভাই, লেবু কাটতে গিয়ে হাতটা কেটে গেছে। রাজু রেগে গিয়ে বলে, আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো না। তোকে বলিনি তুই কোন কাজ করবিনি। রূপা হাসি মুখে বলে, কি বাবা, তোর খাবার কই? রাজু আদর করে বলে, তুমি খেয়ে নাও ভাই, আমি পরে খাবো। রূপা জেদ ধরলে রাজু বলে, হ্যাঁ, আইলে আবার দুর্ঘটনা হোক, থামো আমি খাইয়ে দিচ্ছি। হা কর ভাই। রূপা বলে, আমি একা একা খেতে পারবো, তোমার কাজের দেরি হয়ে যাচ্ছে তুমি যাও না। রাজু শোনে না, সে বলে, পারবিনি। হাত কেটে ফেলেছিস তো কি করে খাবি, নেহা কর। ঠিক তখনই তাদের প্রতিবেশী ঝুমা এক বাটি আচার নিয়ে হাজির হয়। রাজু জিজ্ঞেস করে, কিরে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? ঝুমা বলে, মা আচার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। রাজু খুশি হয়ে বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। ঝুমা, তুই রূপাকে একটু দেখিস। ঝুমা সাইড দিলে রাজু বাইরে গিয়ে তার গাড়ির চালক রাজুকে নির্দেশ দেয়, রাজু, গাড়িটা ঘুরিয়ে রাখো। রাজু তার অফিসের মালিক অবরূপ ব্যানার্জির অফিসে পৌঁছালে নতুন ম্যানেজার তাকে স্বাগত জানিয়ে বলে, আসুন স্যার আসুন, আমি সব হিসেব ক্লিয়ার করে রেখেছি। অবরূপ ব্যানার্জি গম্ভীর হয়ে বলেন, ও আচ্ছা, তাহলে তুমি নতুন ম্যানেজার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেজন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার। ম্যানেজার আশ্বস্ত করে বলে, না স্যার, ওরকমটা হবে না, আমি সব জানি। এই দেখুন স্যার, গত মাসে মালের শট 12 টন, কিন্তু আমি হিসাব পেয়েছি 11 টন।
আপনার আগের যে ম্যানেজার ছিল সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। ঠিক তখনই ঘড়ির দিকে তাকিয়ে এক কর্মচারী বলে ওঠে, স্যার 12টা বাজতে চলল, মিস্টার সেনের কাছে যাবেন না। অবরূপ ব্যানার্জি চমকে উঠে বলেন, ও শিট, ছি ছি, আমার তো মনেই নেই। ম্যানেজার, তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখব। রাজু গাড়ি স্টার্ট দিলে স্যার জিজ্ঞেস করেন, স্যার এবার কোথায় যাবেন? স্যার বলেন, মিস্টার সেনের কাছে চল। গাড়িতে যাওয়ার সময় অবরূপ ব্যানার্জির ছেলে ফোন করে বলে, ড্যাড, তোমার কার্ডটা কোথায় রেখেছ? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। অবরূপ ব্যানার্জি হেসে বলেন, আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? দেখ, আমার ওয়ার্ড্রোপে ক্যাশ রাখা আছে। ছেলে আহ্লাদ করে বলে, ওকে ড্যাড, লাভ ইউ বাবাই। ড্যাডও বলেন, লাভ ইউ টু মাই সান। এই বড়লোকে বিলাসিতার মাঝে রাজু হাতজোড় করে অবরূপ ব্যানার্জিকে বলে, স্যার, এই মাসে চেন্নাই থেকে ডাক্তার আসছে। যদি টাকাটা দিতেন, তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। অবরূপ ব্যানার্জি সদয় হয়ে বলেন, ও হ্যাঁ হ্যাঁ, তোর টাকাটা না, তুই একটা কাজ করিস, কালকে বাড়িতে এসে নিয়ে যাস। রাজু কৃতজ্ঞতায় বলে, থ্যাংক ইউ স্যার। অন্য প্রান্তে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতা কাকার রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাজুর সাথে তার দেখা হলে রাজু বলে, কাকা, 8টা বেজে গেলে বাড়ি যাবা না? কাকা বলেন, হ্যাঁ বাপ যাব, আরও অল্প কটা আছে, কটা বিক্রি হলে চলে যাব। রাজুর টাকা বাড়িয়ে দিয়ে বলে, দেও আমাকে, 20 টাকার প্যাক দাও, বুড়ি যায় না নিয়ে যাই। বুড়ি এখন কেমন আছে? কাকা বলেন, হ্যাঁ ভালো আছে। রাজু জিজ্ঞেস করে, টাকার কোন ব্যবস্থা করতে পারলি? কাকা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মালিক তো বলল কালকে দেবে, দেখা যাক কি হয়। রাজু সান্ত্বনা দিয়ে বলে, যাক, টাকাটা দিলে খুব ভালোই হবে। বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। নেও বাপ, বাড়ি যাও, বুড়ি আবার একা আছে। কাকা বলেন, না না, টাকা লাগবে না, মেয়েকে যাই একটু মুড়ি দেব। তোমার টাকা কিসের? রাজু বিদায় নিয়ে বলে, ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কিন্তু রাজু বাড়ি পৌঁছাতেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। তাদের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়। রাজু আঁতকে উঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার? বাড়িতে এত লোকজন? রূপা, কি হয়েছে তোর? প্রতিবেশীরা জানায়, তোমার বোন কারেন্টের শক খেয়ে পড়েছিল, ঝুমা এসে ছাড়াইছে। সময় মতো না আসলে আজ কি যে হতো? রূপা কাঁদতে কাঁদতে বলে, কি হতো? মরে যেতাম আমি, কেন যে বেঁচে আছি। আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। রাজু বোনকে বুকে জড়িয়ে ধরে বলে, এই বুড়ি, এই তুই মরে কথা বলছিস কেন? তুই মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই এখনো বেঁচে আছে রে। আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করব, তুই আবার দেখতে পাবি। কিন্তু সেই রাতেই অবরূপ ব্যানার্জির মদ্যপ ছেলে এক ভয়ঙ্কর তাণ্ডব ঘটায়। সে ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে সেই নিরীহ ঝালমুড়ি বিক্রেতা কাকাকে মাঝরাস্তায় পিষ মেরে ফেলে। বাড়িতে এসে সে তার বাবার পা জড়িয়ে ধরে কাঁদে, ড্যাড, তুমি তুমি ছাড়া আমার কে আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। অবরূপ ব্যানার্জি রাগে চিৎকার করে বলেন, স্টুপিড, কি করে বাঁচাবো? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল। গাড়ির নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। ছেলে কাঁদে, ড্যাড, তাহলে এখন উপায়? ড্যাড বলেন, উপায় মাই ফুট। তোর জন্য আমার রেসপেক্ট বলে কিছু থাকলো না। ঠিক তখনই রাজু সেখানে এসে বিনীতভাবে বলে, স্যার, ওই টাকাটার কথা বলছিলাম। অবরূপ ব্যানার্জি রেগে গিয়ে বলেন, দেখতে পাচ্ছিস এখানে পার্সোনাল কথা হচ্ছে, যাও বাইরে যা। কিন্তু তখনই অবরূপ ব্যানার্জির মাথায় এক কুৎসিত চক্রান্ত বুদ্ধি খেলে যায়। সে রাজুকে আটকে দিয়ে বলে, আরে আরে থামো থামো, শোন, কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বসো। রাজু অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে স্যার? অবরূপ ব্যানার্জি ছলচাতুরি করে বলেন, আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে আমি 10 লাখ টাকা দেব, তোকে শুধু করতে হবে না। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। রাজু বলে, কি কাজ স্যার? স্যার বলেন, তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা তোর সাথে হয়েছে, ব্যাস, বাকিটা আমি দেখে নেব। রাজু আঁতকে উঠে বলে, না না স্যার,
এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? অবরূপ ব্যানার্জি পৈশাচিক হেসে বলেন, আরে আমি কি মরে গেছি নাকি? আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসব। প্লিজ, তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। তোর বোনের জন্য তুই এটুকু করতে পারবি না। বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবো বল, এদিকে বিয়ের বয়সটাও হয়ে গেল। অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সবকিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। রাজু তার অন্ধ বোনের ভবিষ্যতের কথা ভেবে নিজের জীবন কোরবানি দিতে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন। ও স্যার, আমার পৃথিবীতে আর কেউ নেই। স্যার আশ্বস্ত করে বলেন, তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখব। থানায় গিয়ে সেই মৃত ঝালমুড়ি বিক্রেতার মেয়ে ডেসপারেট হয়ে বড়বাবুর কাছে বিচার চায়, স্যার, আমার আব্বা রাস্তা থেকে অনেক দূরে ঝালমুড়ি বিক্রি করছিল, আমার আব্বাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আর যে আমার আব্বাকে খুন করেছে আমি তার শাস্তি চাই, শাস্তি চাই। বড়বাবু বলেন, অবশ্যই শাস্তি পাবে। তার আগে এটা বলো, তোমার আব্বার কি কোন পার্সোনাল শত্রু ছিল? মেয়েটি কেঁদে বলে, না স্যার, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, আমার আব্বা কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওনার কেন শত্রু থাকবে বলেন? বড়বাবু বলেন, শত্রু আছে কি নেই সেটা আমরা সময় হলেই জানতে পারবো। তবে সিসিটিভি ফুটেজ দেখে এতটুকু জানতে পেরেছি ওই গাড়িটা ছিল অবরূপ ব্যানার্জির। একমাত্র ওনাকে জিজ্ঞাসা করলে জানা যাবে গাড়ির ড্রাইভার কে ছিল। ঠিক তখনই রাজু সেখানে দাঁড়িয়ে অপরাধীর মতো বলে, আমি ছিলাম, অ্যাক্সিডেন্টটা আমার সাথেই হয়েছে। মৃত কাকার মেয়ে রাজুর কলার চেপে ধরে চিৎকার করে ওঠে, তুমি আমার আব্বাকে মেরেছ। কি হয়েছিল আমার আব্বার? কেন তুমি আমার আব্বাকে মেরেছ? বল, কি দোষ ছিল আমার আব্বার? কেন তোরে এরকম করে? কাকার স্ত্রীও কেঁদে বুক ফাটায়, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে মেরেছিস। আমার স্বামী তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেনে মেরেছিস? বল বল, আমি আমার আব্বার খুনের বিচার চাই। রাজু মাথা নিচু করে অশ্রু বিসর্জন দেয়। জেলের রাজুর সাথে যখন প্রতিবেশীরা দেখা করতে আসে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে। রাজু এক কোণে দাঁড়িয়ে থাকা এক যুবককে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি করছেন? যুবকটি আর কেউ নয়, সে হলো সেই প্রথম দৃশ্যের মৃত পথচারীর বন্ধু বা কোনো গোপন শুভাকাঙ্ক্ষী। সে রাজুকে বলে, তুমি এসো ভাই। প্রতিবেশীরা রাজুকে বলে, জানুয়ারি আমার আব্বাকে মেরে ফেলেছে ভাই, এখন আমাদেরকে দেখবে। এখন আমরা কার কাছে থাকবো ভাই? এখন আমরা কার কাছে থাকবো? রাজু খাঁটি সততার সাথে চোখের জল মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি আছি, আমি দেখব তোদেরকে। এই পাপের, অবরূপ ব্যানার্জির দেওয়া টাকায় আমি আমার বোনকে পৃথিবীর আলো দেখাইতে চাই না। আমি আমার বোনের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করব। ওদিকে অবরূপ ব্যানার্জির বাড়িতে বাবা ছেলে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। ছেলে তার বাবাকে বাহবা দিয়ে বলে, সত্যি ড্যাড, তোমার বুদ্ধির জবাব নেই। এত বড় একটা ব্যাপার এত সহজে হ্যান্ডেল করে নিলে। অবরূপ ব্যানার্জি অহংকারের সাথে হেসে বলেন, সেই জন্যই তো আমি তোর বাপ। ছেলে তখন জিজ্ঞেস করে, আচ্ছা ড্যাড, তুমি কি সত্যি ওকে জেল থেকে ছাড়াবে? অবরূপ ব্যানার্জি কুৎসিত হেসে বলেন, আচ্ছা, তোর কি মনে হয় আমাকে পাগলার কুকুরে কামড়েছে যে ওকে জেল থেকে ছাড়াতে যাব? ছেলে অবাক হয়ে বলে, তার মানে? ড্যাড বলেন, তার মানে ওর ফাঁসি নিশ্চিত। হ্যাঁ, ফাঁসি নিশ্চিত। ছেলে জিজ্ঞেস করে, তাহলে ওর বোনের অপারেশন? ড্যাড নিষ্ঠুরভাবে জবাব দেন, ওর ভাইয়ের ফাঁসি হবে। ও কি এসব দেখে সহ্য করতে পারবে? না, পারবে না ড্যাড। তার জন্যই ভাবছি অপারেশনটা করাবো না। ছেলে লোলুপ দৃষ্টিতে বলে, কিন্তু ড্যাড, অপারেশন না করালে ওর বোনকে দেখবে কে? ড্যাড ইশারা করে বলেন, কেন, তুই দেখতে পারবি না? কচি খোকা। আরে ছি ছি ছি, বাপ হয়ে ছেলেকে এই উপদেশ দেওয়াটা ঠিক হচ্ছে না। অবরূপ ব্যানার্জি তার বিশ্বস্ত গুন্ডা শাল্লুকে নির্দেশ দেন, শাল্লু, যাও ওই অন্ধ মেয়েটাকে তুলে নিয়ে এসো, তোমাদের কাজে লাগবে। শাল্লু তার দলবল নিয়ে যখন রূপাকে তুলে নিতে তাদের কুড়িঘরে হানা দেয়, তখন রাজুর সেই পূর্বপরিচিত শুভাকাঙ্ক্ষী যুবকটি সিংহের মতো তাদের সামনে এসে দাঁড়ায়।
গুন্ডারা গর্জে উঠে বলে, এই আমার বোনের নামে উঠবে কথা বল, তোর জিভ টেনে ছিঁড়ে দেব। তোর এত বড় সাহস, আমার বসের গায়ে হাত দিয়েছিস। যুবকটি রাজুর অন্ধ বোন রূপাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে জেলের অন্ধ প্রকোষ্ঠে বন্দী রাজু নিয়তির এই নিষ্ঠুর খেলার কথা জানতে পেরে খাঁচার ভেতরের পশুর মতো ছটফট করতে থাকে। সে আকাশের দিকে হাত তুলে তার শেষ আকুতি জানায়, ভাই, আমার ময়না আমাকে খুব ভালোবাসে, আমি মরে গেলে আমার মৃত্যু খাওয়া ছেড়ে না যাইতেও চাইলে সহ্য কিছু করিতে পারবে না। আর একটা কথা, তুমি আমার বোনটাকে দেখো, ওরা আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার শেষ। রাজু, রাজু, রাজু। আর এভাবে এক চরম হাহাকার, বেইমানি এবং অন্ধ বনের ওপর নেমে আসা এক নতুন বিপদের আশঙ্কার মধ্য দিয়ে এক নাটকীয় ক্লাইম্যাক্স শেষ হয় এই